ওকে। তো যারা হচ্ছে আজকে আছেন তাদের অনেকেই হচ্ছে গতকালকে ক্লাসে ছিলেন। তো আমরা বেসিক্যালি ওডি শুরু করছি। লাস্ট ক্লাসে আমরা ফার্স্ট অর্ডার ওডি নিয়ে কথা বলছিলাম। ফার্স্ট ওডির ডেফিনেশন, ওডির ক্লাসিফিকেশন, তারপরে হচ্ছে ওডির অর্ডার ডিগ্রি, এবং ফার্স্ট অর্ডার ওডি কে কিভাবে সলভ করতে হয় তার জন্য আমরা সেপারেবল অফ ভ্যারিয়েবল, লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন, তারপর হচ্ছে হোমোজিনাস ডিফারেন্সিয়াল ইকুয়েশন, এক্সাক্ট, এই যে মেথড গুলা দিয়ে কিভাবে ফার্স্ট অর্ডার ওডি সলভ করা যায় সেটা শিখছিলাম। আজকে আমরা হায়ার অর্ডার লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন নিয়ে কথা বলবো। হায়ার অর্ডার বললো আমরা বেসিক্যালি সেকেন্ড অর্ডার বা থার্ড অর্ডার পর্যন্তই থাকবো, এমসিকিউ এর চেয়ে বড় অর্ডারের অঙ্ক আসার কথা না। হায়ার অর্ডার লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন হায়ার অর্ডার লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন নিয়ে আজকে আমরা কথা বলবো। ঠিক আছে। আচ্ছা, এখন কথা হচ্ছে একটা হায়ার অর্ডার লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন দেখতে কেমন হয় সেটা হচ্ছে একটা তার সিম্বলটাকে আমরা আগে একটু ডিফাইন করি। হায়ার অর্ডার লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন এরকম: এ নট ওয়াই এন যোগ এ ওয়ান ওয়াই এন মাইনাস ওয়ান যোগ ডট 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 এ এন মাইনাস ওয়ান ওয়াই প্রাইম যোগ এ এন ওয়াই ওয়াই শুধু ওয়াই, এইভাবে ইজ ইকুয়াল টু কিউ এক্স, এই ফর্মেটে থাকতে পারে। তো এখানে ওয়াই এন দিয়ে কি বোঝাচ্ছে? ওয়াই এন দিয়ে বোঝাচ্ছে ওয়াই এর nth ডেরিভেটিভ। ওয়াই এন দিয়ে কি বোঝাচ্ছে? ওয়াই এন দিয়ে বোঝাচ্ছে ওয়াই এর nth ডেরিভেটিভ। ওয়াই এন মাইনাস ওয়ান দিয়ে বোঝাচ্ছে ওয়াই এর এন মাইনাস ওয়ান ডেরিভেটিভ। ওয়াই প্রাইম দিয়ে বোঝাচ্ছে হচ্ছে ওয়াই এর ফার্স্ট ডেরিভেটিভ বা একবার ডিফারেন্সিয়েশন। আর ওয়াই হচ্ছে আমাদের সেই অরিজিনাল ফাংশনটা, ইজ ইকুয়াল টু কিউ এক্স, রাইট হ্যান্ড সাইড একটা ফাংশন। আচ্ছা, এখন ডেরিভেটিভকে তো আমরা অন্যভাবে প্রকাশ করতে পারি। তো সবকিছুকে সেম রেখে আমি চাইলে এই ওয়াই এনটাকে কি লিখতে পারি? ডি এন ওয়াই ডিভাইডেড বাই ডি এক্স এন, এভাবেও লিখতে পারি। এ ওয়ান রেখে এ ওয়াই এন মাইনাস ওয়ানকে কিভাবে লিখতে পারি? ডি এন মাইনাস ওয়ান ওয়াই ডিভাইডেড বাই ডি এক্স এন মাইনাস ওয়ান, এভাবেও কিন্তু আমি রিপ্রেজেন্ট করতে পারি। আমি জাস্ট রিপ্রেজেন্টেশন গুলো একবার একটু দেখায় যাচ্ছি, পরে যাতে সুবিধা হয়। এটাও একটা রিপ্রেজেন্টেশন, এটা একটা সেম রিপ্রেজেন্টেশন। আরো একটা রিপ্রেজেন্টেশন আছে, ওইটা একটু জানা দরকার আমাদের। যে ডি দিয়ে না লিখে আমরা ক্যাপিটাল ডি দিয়ে লিখতে পারি। এ নট ডি এন ওয়াই যোগ এ ওয়ান ডি এন মাইনাস ওয়ান ওয়াই যোগ ডট 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 এ এন মাইনাস ওয়ান ডি ওয়াই যোগ এ এন ওয়াই ইজ ইকুয়াল টু কিউ এক্স। এই যে ক্যাপিটাল ডিটা আছে, ক্যাপিটাল ডি মানে কি? ক্যাপিটাল ডি মানে হচ্ছে ডিডিএক্স। এই অপারেটরটাকে চাইলে ক্যাপিটাল ডি দিয়েও লেখা যায়। এই অপারেটরটাকে কি করা যায়? ক্যাপিটাল ডি দিয়েও লেখা যায়। এখন দেখেন, আমি এখানে আমরা বলছি কি আমরা হায়ার অর্ডার লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন নিয়ে কথা বলবো। সো আমরা যে গতকালকে যে লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশনের ডেফিনেশন পড়লাম, ওই ডেফিনেশন অনুযায়ী এটা কি লিনিয়ার কিনা সেটা আমাকে বলেন। এটা কিন্তু লিনিয়ার। কারণ দেখেন এখানে ওয়াই এর এন তম ডেরিভেটিভ আছে, এন মাইনাস ওয়ান তম ডেরিভেটিভ আছে, কিন্তু কোথাও কিন্তু ওয়াই এর ডিগ্রি একের বেশি নাই। ওয়াই এর ডিগ্রি কিন্তু কোথাও একের বেশি নাই। অর্থাৎ ওয়াই এর ডিগ্রি হচ্ছে ওয়ান, প্রত্যেকটা টার্মের ডিগ্রি হচ্ছে ওয়ান, এবং কোথাও কিন্তু প্রোডাক্ট নাই। ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল অর্থাৎ ওয়াই এর সাথে ডিওয়াই ডিএক্স এগুলোর কোনো প্রোডাক্ট কিন্তু এখানে নাই। তাহলে এটা একটা লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন, এবং এটা হায়ার অর্ডার। হায়ার অর্ডার কেন? কারণ এখানে এন তম বার ডিফারেন্সিয়েশন করা হয়েছে, তাই এটা হায়ার অর্ডার। তাহলে আমরা এই রিপ্রেজেন্টেশন পর্যন্ত বুঝলাম। এবার আরো কিছু ডেফিনেশন আমরা একটু বোঝার চেষ্টা করব। বাই দা ওয়ে, আপনাদের কি মনে কোনো প্রশ্ন আসে নাই যে এইটা লিনিয়ার, নন লিনিয়ার তো হইতে পারে? যদি এই এ নট এ ওয়ান এরা যদি ওয়াই এর কোনো ফাংশন হয়, তাহলে তো নন লিনিয়ারও হয়ে যেতে পারে। তাই এখানে আমাদের বলে দিতে হবে যে এ নট এ এন, অর্থাৎ আমরা একটা কাজ করি, এ আই বলি। এ আই গুলো হচ্ছে হয় কনস্ট্যান্ট হবে অথবা ফাংশন অফ এক্স হবে। তাহলে কিন্তু এটা লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন থাকবে, ফাংশন অফ এক্স হবে। তারপরে আপনি যদি রাইট সাইডে যদি চিন্তা করেন, যে কিউ এক্স ছিল, রাইট হ্যান্ড সাইডে কি কিউ এক্স ছিল, তাই না? এই কিউ এক্সটা, এটাও কি হবে বলেন তো? এটা হয় কনস্ট্যান্ট হবে অথবা ফাংশন অফ এক্স হবে। আচ্ছা, এখন আমাকে কি কেউ বলতে পারবেন এটা একটা লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন, হায়ার অর্ডার লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। কারণ এই হায়ার অর্ডার লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা হোমোজিনিয়াস কখন হবে? হায়ার অর্ডার হোমোজিনিয়াস লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন কখন হবে, আর নন হোমোজিনিয়াস কখন হবে? এটা কেউ বলতে পারবেন? কিউ অফ এক্স জিরো কিউ হইলে জিরো হোমোজেনাস। হইলে এ রাইট হ্যান্ড সাইডের এই কিউ এক্স এর মান যদি জিরো হয় তাহলে এটা হোমোজিনাস। আর কিউ এক্স এর মান যদি নট ইকুয়াল টু জিরো হয়, অর্থাৎ কোনো একটা ফাংশন হয়, এটা
বা কোনো একটা সংখ্যা হয়, তখন এটা হবে নন হোমোজেনাস। তাহলে আমরা এই ডেফিনেশন গুলো জানবো কেন? কারণ ডেফিনেশন থেকে অনেক সময় এমসিকিউ চলে আসতে পারে। কারণ কোশ্চেন যে সোজা হবে না কঠিন হবে, কারা কোশ্চেন করবে, এই ব্যাপারে আমরা কিছুই জানি না, কারণ প্রিভিয়াস কোনো প্রশ্ন আমাদের হাতে নাই। তাই ডেফিনেশন গুলা বেসিক গুলা বুঝে রাখা দরকার, অঙ্ক করার টেকনিক গুলো জেনে রাখা দরকার। তারপরে যা আসে আল্লাহ ভরসা। কিউ এক্স ইজ ইকুয়াল টু জিরো হলে হোমোজেনাস, আর কিউ এক্স যদি, অর্থাৎ রাইট হ্যান্ড সাইডের ফাংশনটা সেটা যদি নন নন জিরো হয়, তাহলে নন হোমোজেনাস। ঠিক আছে? তাহলে আমরা মোটামুটি বেসিক গুলা বুঝতে পারলাম। ঠিক আছে? আচ্ছা, এইবার সলিউশন মেথড নিয়ে একটু কথা বলি। মনে করেন, এগুলো আপনারা জানেন তো, আমি জাস্ট একটু রিমাইন্ডার দিচ্ছি, মনে করাই দিচ্ছি। মনে করেন যে আমাদের এটা একটা সেকেন্ড অর্ডারের ডিফারেন্সিয়াল ইকুয়েশন, ওয়াই প্রাইম যোগ ওয়াই ইজ ইকুয়াল টু জিরো। এটা একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন সেকেন্ড অর্ডারের। ঠিক আছে? আচ্ছা, এইটা কি হোমোজিনাস নাকি নন হোমোজিনাস? এটা হোমোজেনাস। এইটা হচ্ছে হোমোজিনাস। তাহলে এইটার যে জেনারেল সলিউশনটা হবে, ওই জেনারেল সলিউশন দুইটা পার্ট থাকবে। একটা হলো সিএফ, যেটাকে আমরা বলি কমপ্লিমেন্টারি ফাংশন, আরেকটাকে বলা হয় পিআই, মানে হচ্ছে পার্টিকুলার ইন্টিগ্রাল। আমি ভুল বললাম। এইটা যদি হোমোজেনাস, তার মানে তার সলিউশন জাস্ট একটা পার্ট থাকবে, সেটা হচ্ছে শুধু কমপ্লিমেন্টারি ফাংশন। এখন এইটা যদি, এই পাশে যদি কিউ এক্স বলতে কোন একটা ফাংশন থাকে, ধরে নিলাম যে কিউ এক্সটা হচ্ছে ই টু দি পাওয়ার এক্স, তাহলে এইটা কি হোমোজেনাস নাকি নন হোমোজেনাস? এটা কিন্তু নন হোমোজেনাস। তাহলে এটা সলিউশনে কয়টা পার্ট থাকবে? এটা সলিউশনে দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে সিএফ আর একটা হচ্ছে পিআই। একটা হচ্ছে সিএফ, একটা হচ্ছে পিআই। সিএফ মানে কি? কমপ্লিমেন্টারি ফাংশন। আর পিআই মানে কি? পিআই মানে হচ্ছে পার্টিকুলার ইন্টিগ্রাল, পার্টিকুলার ইন্টিগ্রাল। অর্থাৎ নন হোমোজিনাস যে কোনো ডিফারেন্সিয়াল ইকুয়েশনের সলভ করলে দুই ভাবে তাকে সলভ করতে হবে। প্রথমে তার সিএফ বের করতে হবে, তারপর তার পিআই বের করতে হবে। এখন এই যে সিএফটা, এখন আহ, যদি এটা হোমোজিনাস হইতো, তাহলে কি হইতো? কোনো পিআই থাকতো না। হোমোজিনাসের কোনো, হোমোজিনাস হলে কি থাকতো না? কোনো পিআই থাকতো না। তাহলে এমসিকিউ আসতেই পারে, কোন ডিফারেন্সিয়াল ইকুয়েশনে শুধু সিএফ বের করতে হয়? হোমোজেনাস ডিফারেন্সিয়াল, লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন শুধু সিএফ বের করতে হয়। তাহলে এইটার জেনারেল সলিউশনটা কি থাকতো? জেনারেল সলিউশন শুধু সিএফ থাকতো, আর কোনো পিআই থাকতো না। আচ্ছা, তাহলে আমরা এবার এমসিকিউর জন্য আরেকটা প্রিন্সিপল একটু দেখি আমরা। তাহলে এই পর্যন্ত আমরা বুঝতে পারলাম। যদি কোনো কিছু না বুঝতে পারেন আমাকে থামাবেন। এবার একটা প্রিন্সিপল শিখবো, সেটাকে বলবো আমরা সুপার পজিশন প্রিন্সিপল। মনে করেন একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন আছে, ওয়াই প্রাইম প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু জিরো। আচ্ছা, এখন আমি কি বললাম? আমি বললাম যে এটা তো একটা সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন। আচ্ছা বলেন তো, একটা সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশনের সলিউশন কয়টা পাওয়া যাবে? সলভ করলে কয়টা ওয়াই এর ভ্যালু পাবেন আপনি? কেউ কি বলতে পারবেন? দুইটা। 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 তাহলে ওয়াই ওয়ান ইজ ইকুয়াল টু হচ্ছে, মনে করেন যে আমি ধরে নিলাম সলিউশন একটা হচ্ছে কজ এক্স আর একটা হচ্ছে সাইন এক্স। তো সুপার পজিশন, ধরেন আপনাকে একটা এমসিকিউ দিল যে একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশনের দুইটা সলিউশন, একটা হচ্ছে ওয়াই ওয়ান ইজ ইকুয়াল টু কজ এক্স আর একটা হচ্ছে ওয়াই টু ইজ ইকুয়াল টু সাইন এক্স, হলে নিচের কোনটি সঠিক? আপনাকে বললো যে তাহলে কি সি ওয়ান কজ এক্স প্লাস সি টু সাইন এক্স, এইটাও কি একটা সলিউশন হবে? হ্যাঁ, এইটাও একটা সলিউশন হবে। এটা কি বলা হয়? হচ্ছে সুপার পজিশন প্রিন্সিপল। সুপার পজিশন প্রিন্সিপল বলে যে কোন একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশনের একটা সলিউশন যদি ওয়াই ওয়ান হয় আর একটা যদি ওয়াই টু হয়, তাহলে ওয়াই ওয়ান আর ওয়াই টু এর যে কোনো লিনিয়ার কম্বিনেশনও তার একটা সলিউশন হবে। ওয়াই ওয়ান আর ওয়াই টু এর যে কোনো লিনিয়ার কম্বিনেশনে কি হবে? তার একটা সলিউশন হবে। ওকে? অর্থাৎ কজ এক্স যদি একটা সলিউশন হয়, সাইন এক্স যদি একটা সলিউশন হয়, তাহলে ধরেন টু কজ এক্স প্লাস থ্রি সাইন এক্স, এটাও কি হবে? একটা সলিউশন হবে। এটা কি বলা হয়? সুপার পজিশন প্রিন্সিপল। তাহলে সুপার পজিশন প্রিন্সিপল আশা করি বুঝতে পারছেন। এবার লিনিয়ার ডিপেন্ডেন্স ইন্ডিপেন্ডেন্স কিভাবে চেক করবেন? অলওয়েজ মনে রাখবেন আমাদের সলিউশন গুলো কেমন হবে। আমরা যে সলিউশন গুলো পাই ওয়াই ওয়ান ওয়াই টু, এদেরকে কেমন হওয়া লাগবে? এটা কি লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হওয়া লাগবে নাকি ইন্ডিপেন্ডেন্ট হওয়া লাগবে? কেউ বলতে পারবেন? ইন্ডিপেন্ডেন্ট। আমাদের সলিউশন গুলো মাস্ট বি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট।
ঠিক আছে, এখন সলিউশন আপনি বুঝবেন কেমনে লিনিয়ারলি ডিপেন্ডেন্ট নাকি ইন্ডিপেন্ডেন্ট, আপনি বুঝবেন কিভাবে, তাই না? ধরেন এইখানে দুইটা সলিউশন, একটা y1 cos x আর একটা y2 sin x। এদেরকে আমি তখনই সলিউশন বলতে পারবো যখন এরা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হবে। এখন এটা চেক করার উপায় কি? এটা চেক করার উপায় হচ্ছে রনস্কিয়ান। রনস্কিয়ান দিয়ে চাইলে আপনারা চেক করতে পারবেন। এখন আপনাদেরকে দুইটা সলিউশন দিয়ে বলতে পারে যে দেখাও যে এই সলিউশনগুলো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট অথবা এই সলিউশনগুলো লিনিয়ারলি ডিপেন্ডেন্ট, এটা আপনাকে বলতেই পারে। তো রনস্কিয়ান বের করবেন কেমন, আমরা 2/2 এর জন্য দেখবো, কারণ বাকিগুলো সিমিলার ওয়েতে করতে পারবেন। প্রথমে y1 প্রথম রো বরাবর যেই ফাংশন দুইটা সলিউশন করার জন্য সলভ করে যে দুইটা ফাংশন পাইছেন সেই দুইটা ফাংশনকে প্রথম রো বরাবর বসান। দ্বিতীয় রো বরাবর তাদের ডেরিভেটিভকে বসান, y1 এর ডেরিভেটিভকে বসান y1 প্রাইম, আর y2 ডেরিভেটিভকে বসান y2 প্রাইম। সো আমরা পাচ্ছি প্রথম রো বরাবর cos x আর sin x, দ্বিতীয় রো বরাবর পাচ্ছি মাইনাস sin x আর cos x। এখন তাদের এই যে নির্ণায়কের মানটা, ডিটারমিনেন্টের ভ্যালুটা কত আসতেছে? cos স্কোয়ার এক্স মাইনাসে মাইনাসে প্লাস প্লাস সাইন স্কোয়ার এক্স ইজ ইকুয়াল টু আসতেছে 1, হুইচ ইজ নট ইকুয়াল টু 0। অর্থাৎ এই যে রনস্কিয়ান আছে, এই রনস্কিয়ানের মানটা যদি 0 হয় তাহলে লিনিয়ারলি ডিপেন্ডেন্ট, আর যদি নট 0 হয় তাহলে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। তাহলে আপনারা কি লিনিয়ারলি ডিপেন্ডেন্স আর ইন্ডিপেন্ডেন্সের কনসেপ্টটা বুঝতে পারছেন? এইটুক বুঝলে আমাদের মোটামুটি বেসিক আলোচনা শেষ। এখন আমরা সিএফ বের করা কিভাবে করতে হয় সেটা একটু রিভিউ করব, আর পিআই বের করা কিভাবে পিআই বের করতে সেটা রিভিউ করব। এই পর্যন্ত বেসিক গুলো বুঝতে বুঝতে পারছেন কিনা? আচ্ছা। হ্যাঁ, ওকে। ক্লিয়ার। আচ্ছা, তাহলে ক্লিয়ার তাই না? ওকে, তো আমরা এবার হচ্ছে আমরা সিএফ বের করা, ফাইন্ডিং সিএফ, সিএফ বের করার টেকনিক গুলো শিখবো। এখানে চাইলে অনেক আলোচনা আমি আনতে পারবো, ট্রায়াল সলিউশন ধরতে হবে, কিভাবে কি করতে হবে এভাবে আনতে পারবো, বাট আমরা এত কাহিনীতে যাব না। ঠিক আছে, ডিরেক্ট প্রবলেমে চলে যাই। ধরে নিলাম একটা প্রবলেম হচ্ছে ওয়াই ট্রিপল প্রাইম মাইনাস 4y ডাবল প্রাইম প্লাস ওয়াই প্রাইম প্লাস 6y ইজ ইকুয়াল টু 0। এটা হচ্ছে একটা লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এইটা কি হোমোজেনাস নাকি নন হোমোজেনাস? এটা হচ্ছে হোমোজেনাস। তাহলে এইটার সলিউশনে কি পার্টিকুলার ইন্টিগ্রাল থাকবে? না। থাকবে না। ভেরি গুড। আচ্ছা, এবার আসি। এবার হচ্ছে আমাদেরকে এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনে শুধুমাত্র সিএফ টা বের করতে হবে। তো সিএফ বের করার জন্য আমাদের একটা অক্সিলিয়ারি ইকুয়েশন লাগবে, এটাকে আমি এই নাম দিলাম। ঠিক আছে, এটা হচ্ছে অক্সিলিয়ারি ইকুয়েশন। ওয়াই ট্রিপল প্রাইমের পরিবর্তে আপনি ডিরেক্টলি, যেহেতু আমরা এমসিকিউ পরীক্ষা দিচ্ছি, আমাদের ট্রায়াল সলিউশন ই টু দি পাওয়ার এম এক্স বসায় টসায় এরপরে এত কিছু করার দরকার নাই। ওয়াই ট্রিপল প্রাইমের পরিবর্তে আপনি এম কিউব বসাই দিবেন, আর ওয়াই ডাবল প্রাইমের পরিবর্তে তাহলে এম স্কোয়ার বসবে, ওয়াই প্রাইমের পরিবর্তে এম বসবে, আর 6y এর পরিবর্তে শুধু 6 বসবে। তাহলে আপনাকে ইকুয়েশন পেয়ে গেলাম না? এই ইকুয়েশনের এম, এই ইকুয়েশন থেকে এম এর মান বের করবেন, এই ইকুয়েশন থেকে কিসের মান বের করবেন? এই ইকুয়েশন থেকে এম এর মান বের করবেন। এইটাকে যদি আপনি সলভ করেন আপনি এম এর তিনটা মান পাবেন, যে জায়গায় ত্রিঘাত সমীকরণ। একটা হচ্ছে -1, একটা হচ্ছে 2, একটা হচ্ছে 3। আচ্ছা, তাহলে এখন আমরা একটা জিনিস বুঝতে পারলাম, একটা আমরা যেহেতু অঙ্ক থেকে ডিরেক্ট বোঝার চেষ্টা করতেছি, তো আমরা একটা জিনিস, যেমন একটা কোশ্চেন আসবে, তাহলে এইখানে তো আমরা দেখতেছি যে এম এর যে তিনটা মান আসলো, এই তিনটা মানই হচ্ছে একটা আর একটা সমান না, আনইকুয়াল। মান তিনটা কি? আনইকুয়াল। আরেকটা কি বৈশিষ্ট্য বলতে পারি? আনইকুয়াল প্লাস রিয়েল। তো এরকম তো আরো দুইটা দুইটা কেস হইতে পারে না? তাহলে এম এর মানের উপর বেস করে কি কি হইতে পারে? এম এর মানের উপর বেস করে হইতে পারে এম এর মানগুলা আনইকুয়াল প্লাস রিয়েল, আবার এম এর মানগুলো সমান হয়ে যেতে পারে সবগুলা, ইকুয়াল প্লাস রিয়েল, আবার এম এর মানগুলো হইতে পারে কমপ্লেক্স, হইতে পারে না? কমপ্লেক্স কনজুগেট, কমপ্লেক্স কনজুগেট হইতে পারে। তাহলে এই তিনটা কেস কিন্তু হইতে পারে। আমরা জানি যে দ্বিঘাত সমীকরণ, ত্রিঘাত সমীকরণ এগুলোকে সলভ করলে এই কেসগুলো আসতে পারে, অ্যারাইজ করবে। ঠিক আছে, তাহলে এখন আমরা এখানে দেখলাম যে এম এর তিনটা মান আসছে, তিনটা হচ্ছে আনইকুয়াল প্লাস রিয়েল। এখন আনইকুয়াল প্লাস রিয়েল হইলে আমরা সলিউশন গুলো কিভাবে বের করবো? এম এর মানগুলো এই যে ধরলাম এই -1, এটাকে আমরা বলবো এম এর প্রথম মান m1, এটাকে 2 কে বলবো দ্বিতীয় মান m2, এটাকে বলবো আমি তৃতীয় মান m3। আমাদের সলিউশন গুলো আসবে y1 ইজ ইকুয়াল টু আসবে ই টু দি পাওয়ার m1x, অর্থাৎ ই টু দি পাওয়ার -x, m1 এর মান -1। y2 ইজ ইকুয়াল টু আসবে ই টু দি পাওয়ার m2x, অর্থাৎ ই টু দি পাওয়ার 2x।
y3 ইজ ইকুয়াল টু আসবে e⁻m3x, অর্থাৎ e⁻3x। আচ্ছা, এই যে সলিউশন গুলো বের করলাম, তাহলে এইটাকে যদি আমি জেনারেল সলিউশন আকারে লিখতে চাই, তাহলে আমি কি লিখবো? জেনারেল সলিউশন আকারে লিখলে আমি লিখবো c1 e⁻⁻x যোগ c2 e⁻2x যোগ c3 e⁻3x। আচ্ছা, তাহলে যে কোনো একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন থেকে কি আমরা অক্সিলারি ইকুয়েশন বের করতে পারবো কিনা, এইটুকু শুধু আমাকে বলেন। তাহলে আমি পরের জিনিসগুলোতে আমি আর ডিফারেন্সিয়াল ইকুয়েশন লিখবো না, আমি ডিরেক্ট এম এর মান দিয়ে আপনাদেরকে বলবো যে এম এর মান থেকে আপনারা সেই সলিউশন পর্যন্ত যেতে পারেন কিনা। সো এইটুকু পর্যন্ত বুঝছেন কিনা বলেন। জি। আচ্ছা, থ্যাংক ইউ। সো এখন আমরা আসি সেকেন্ড কেসে। ধরে নিলাম যে এম এর মান দুইটাই ইকুয়াল আসছে। ধরেন তিনটা এম এর মান, একটা হলো 2, একটা হচ্ছে 1, একটা হচ্ছে 1। আচ্ছা, তাহলে এখন আমাকে আচ্ছা ধরেন দুইটার কথাই ধরেন, এম এর দুইটা ভ্যালু, একটা হচ্ছে 1 আরেকটা হচ্ছে 1। তাহলে আপনি বলবেন কি প্রথম সলিউশনটা হচ্ছে y1 ইজ ইকুয়াল টু e⁻m1x, যেটা হবে x। দ্বিতীয় সলিউশনটা হবে y2 ইজ ইকুয়াল টু e⁻m2x, m2 এর ভ্যালু তো 1, তাহলে e⁻x। আচ্ছা, এখন আমাকে একটা কথা বলেন, আপনি যদি রনস্কিয়ান অ্যাপ্লাই করেন, রনস্কিয়ান অ্যাপ্লাই করলে এই y1 আর y2 এর জন্য আপনি যে নির্ণায়কটা পাবেন, সেই নির্ণায়কের মানটাকে জিরো হবে নাকি নন জিরো হবে? জিরো হবে। জিরো হবে। জিরো হবে। তাহলে কি আপনি এই দুইটা সলিউশনকে কি নিতে পারবেন কিনা? না, নেওয়া যাবে না। তাহলে আমাদেরকে যেটা করতে হবে, যে কোনো প্রথম জনকে e⁻x রাখলাম, দ্বিতীয় জনকে x ইন্টু e⁻x বানিয়ে দিই, অর্থাৎ তাকে প্রথম জন থেকে দ্বিতীয় জনকে ডিফারেন্ট করার জন্য আমি একটা x গুণ দিয়ে দিলাম। এইবার দেখবেন আপনারা যখন রনস্কেন করবেন, এবার কিন্তু নন জিরো আসবে, জিরো আসবে না। সো যখন m এর ভ্যালু গুলো ইকুয়াল হয়ে যাবে, তখন আমরা কি করব? একজনের সাথে একটা x গুণ দিয়ে দিব। দুইজন যদি ইকুয়াল হয়ে যায়, তাদের একজনের সাথে একটা এক্স গুণ দেবেন। তিনজন যদি ইকুয়াল হয়ে যায়, তাহলে কি করবেন? একজনের সাথে এক্স গুণ দিবেন, আরেকজনের সাথে কি গুণ দিবেন? এক্স স্কোয়ার গুণ দিবেন। আমি কি বুঝাইতে পারছি কিনা? তাহলে জেনারেল সলিউশন হবে c1 e⁻x যোগ c2 x ইন্টু e⁻x। এটা কি আবার অনেক জায়গায় শর্টকাটে লেখে c1 যোগ x c2 e⁻x কে কমন নিয়ে এভাবে লেখে। ঠিক আছে, তাহলে আপনারা সেকেন্ড কেসটা বুঝতে পারছেন। আচ্ছা, এবার হচ্ছে থার্ড কেস। ওকে, তাহলে হচ্ছে এগুলো হলো তিনটা কেস। এবার হচ্ছে থার্ড কেস। এম এর ভ্যালু যদি মনে করেন এ প্লাস মাইনাস আই বি আকৃতির হয়, সেই ক্ষেত্রে আপনার সলিউশনটা আপনার এক লাইনে মনে রাখবেন। সিএফটা আপনারা এক লাইনে মনে রাখবেন। ই টু দি, এই যে একটা হচ্ছে রিয়েল পার্ট, একটা হচ্ছে ইমাজিনারি পার্ট। আপনার সলিউশনটা আসবে এইভাবে যে e⁻a x c1 cos, এই বিটা কজের ভিতর একবার বসবে, যোগ c2 সাইন দিন। কিভাবে আসলো? ওইটা আপাতত নিষ্প্রয়োজন, ওইটা নিষ্প্রয়োজন আমাদের এমসিকিউ পরীক্ষার জন্য। ঠিক আছে, তাহলে আমাদের জেনারেল সলিউশন, জেনারেল সলিউশন এরকম আসবে e⁻ax c1 cos bx যোগ c2 সাইন bx। তাহলে এটা আমাদের জেনারেল সলিউশন এভাবে চলে আসবে এক লাইনে। ওকে, তো মনে করেন আমি আপনাদেরকে একটা এম দেই, এম ইজ ইকুয়াল টু, মনে করেন দিলাম হচ্ছে প্লাস মাইনাস আই। তাহলে বলেন তো এইটার জিএস কত হবে, জেনারেল সলিউশন কত হবে? c1 cos x প্লাস c2 sin x। c2 sin x। আচ্ছা, তাহলে আমরা জেনারেল সলিউশন বুঝে গেলাম। তাহলে আমরা কি সিএফ বের করার কিন্তু আর কোনো টেকনিক নেই, এই তিনটাতেই শেষ। তাহলে আমরা সিএফ বের করার কি পারবো কিনা? তাহলে আমরা এখন একটু পিআই বের করার শর্ট টেকনিক গুলো একটু দেখবো। সিএফ বের করা যদি আপনারা বলেন পারবেন, তাহলে আমি আপনাদেরকে একটা ম্যাথ দিব, ম্যাথ দিয়ে আমরা তাহলে পিআই বের করাতে চলে যাব। এই পর্যন্ত বুঝছেন কিনা সবাই? দেখি পারেন কিনা। ধরেন এম এর মান 1 2 3 4 5 6 7 8 9 10। এম হচ্ছে একটা 10 ঘাতি ইকুয়েশন থেকে আসছে, 10 ঘাতি ইকুয়েশনে 10টা রুট দিলাম। এবার বলেন তো এটা জেনারেল সলিউশন কি হবে? কেউ একজন বলেন।
পারবেন কি কেউ, নাকি আমি বলবো? c1 e⁻²x যোগ c2 e⁻3x, পরের গুলা কি হবে? দুইটা তো রিপিট হয়েছে। c3 e⁻0x যোগ আরেকটার সাথে কি গুণ দিতে হবে? c4 x * e⁻0x। বাই দ্য ওয়ে, e⁻0x না লিখে আমরা কি লিখবো? শুধু c1 আর c4। c3 যোগ x * c4। তারপরেরটা 2 + 3, এটাকে কি লিখবেন? C5 e⁻2x into e⁻2x c5 e⁻2x c5 cos 3x, তারপর বলেন প্লাস plus C6 sin 3x, তাই না? sin 3x ভেরি গুড। তারপরেরটা plus C7 cos x যোগ c8 sin x। sin x। এরপরেরটাতে কি করবেন? ওই সেম শুধু একটা x জিনিসটাই গুণ লিখবেন, করে একটা দেবো। x গুণ দিয়ে দিবেন। তাহলে সেম জিনিসটাই লিখে একটা জাস্ট x গুণ দিয়ে দিবেন। তাহলে c9 cos x, অথবা আমি c7 cos x ও দিতে পারি, কারণ আমি তো x গুণ দিয়ে দিচ্ছি। c9 c9 cos x যোগ c10 sin x। ঠিক আছে? তাহলে এটা যদি বুঝতে পারেন, তার মানে হচ্ছে আপনাদের সিএফ বের করা নিয়ে কোনো সমস্যা হবে না। তার মানে হোমোজিনাস লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন নিয়ে কোনো সমস্যা নাই। রনস্কিয়ান বুঝছেন, সুপারপজিশন প্রিন্সিপাল বুঝছেন, হোমোজিনাস লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন বুঝছেন, এই পর্যন্ত বুঝছেন। এবার আসলে পার্টিকুলার ইন্টিগ্রাল বের করা নিয়ে একটু কথা বলি। পার্টিকুলার ইন্টিগ্রাল বের করার একটু ঝামেলা আছে, এই যে অনেকগুলো টেকনিক আছে। আনডিটারমাইন্ড কোএফিসিয়েন্ট মেথড, ইউসি মেথড। ইউসি মেথড আছে, যেটা আমি শিখাইতে চাচ্ছি না। এরপরে হচ্ছে আপনাদের আছে হচ্ছে এমসিকিউর জন্য মনে না লাগবে ইনভার্স অপারেটর আছে, যেটারও সবকিছু আমি শিখাবো না। ইনভার্স অপারেটরের আমি হচ্ছে 2-3টা টাইপ দেখাবো, যেগুলো এমসিকিউর জন্য অ্যাপ্লিকেবল হয়। ঠিক আছে? ইনভার্স অপারেটর আছে। আর কি আছে বলেন তো? ঠিক এগুলোর নাম বলে দিই, বলে রাখি। ভ্যারিয়েশন অফ প্যারামিটার নামে এমন একটা আছে, হ্যাঁ, ভ্যারিয়েশন অফ প্যারামিটার আছে। রিডাকশন অফ অর্ডার মনে মনে একটা আছে, রিডাকশন অফ অর্ডার। রিডাকশন অফ অর্ডার আছে। তো আমরা বেসিক্যালি ইনভার্স অপারেটরটা একটু শিখবো আর কি। ঠিক আছে? জাস্ট জেনে রাখেন যে ভ্যারিয়েশন অফ প্যারামিটার, এরপর আবার মানে কশি অয়লারও আছে। ঠিক আছে? এগুলা লাগবে না, মানে এগুলো দিয়ে আপনি তো ম্যাথ করতে দিবেন আপনাকে। ঠিক আছে? তো ওগুলো আসলে ওই অর্থে লাগবে না। তো ইনভার্স অপারেটরটা জাস্ট পিআই বের করার জন্য, জাস্ট ইনভার্স অপারেটর দিয়ে সহজ সহজ কিছু পিআই বের করার টেকনিক গুলো একটু জাস্ট শিখে রাখবো। ঠিক আছে? এইটুকু। আচ্ছা, তাহলে এখন আমি যদি পিআই বের করতে হয়, তাহলে আমি সিএফ পার্টটুকু কি আর দেখানো দরকার আছে? অঙ্ক করতে গেলে তো জেনারেল সলিউশনের ক্ষেত্রে তো এখন আমাদের সিএফ পিআই দুইটাই লাগবে। তো আমি হচ্ছে ওই যে পিআই এর পার্টটুকুই শুধু দেখাবো। ঠিক আছে? সিএফ এর পার্টটুকু আর দেখাবো না। আচ্ছা, তো আমি ইনভার্স অপারেটর মেথডটা দেখাবো। ইনভার্স অপারেটর, ওকে। ইনভার্স অপারেটরের সহজ টাইপগুলো দেখাবো, যেগুলো এমসিকিউ তে আসতে পারে। আচ্ছা, ইনভার্স অপারেটরের বিষয়টা বলি। ধরেন ফাংশন অফ ডি ইন্টু ওয়াই ইজ ইকুয়াল টু e⁻a x। তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু কি হবে? 1/f অফ ডি e⁻a x। ঠিক আছে? এখন আপনি এই ফর্মটা যদি না বুঝেন, আমি একটু পর একটা এক্সাম্পল দিলে তখন বুঝবেন। তাহলে পিআই বা পার্টিকুলার ইন্টিগ্রালকে আমরা ওয়াইপি বলি, আর কমপ্লিমেন্টারি ফাংশনকে আমরা ওয়াইসি বলি। ঠিক আছে? তাহলে ওয়াইপি ইজ ইকুয়াল টু কি হবে? আপনারা কি করবেন, সুন্দর মতো যে ফাংশনটা, তো ফাংশনের ভিতরে ডি এর জায়গায় এ বসায় দিবেন, ওই e⁻a x এর এ বসায় দিবেন, দিয়ে এটাই হয়ে যাবে আপনাদের অ্যান্সার। কিন্তু একটা কিন্তু আছে। কিন্তুটা হচ্ছে, সেটা আমি প্রবলেম সলভ করতে গিয়ে দেখাই। ঠিক আছে? তো একটা প্রবলেম আগে নেই। ধরে নিলাম d²+d+1 * y = আচ্ছা, এই এই নোটেশনের সাথে আমি কি আপনাদেরকে পরিচয় করাই দিছি? আজকে ক্লাসের শুরুতে কিন্তু আমি 3 ধরনের নোটেশন দেখাইছিলাম। তো ওইখানে কিন্তু ক্যাপিটাল ডি এর মাধ্যমে একটা নোটেশন আছে, তাই না? তো এটাও তো সেই নোটেশনটা, আমি এটাকে কিন্তু পরিচয় করাই দিছি আপনাদের সাথে।
তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু কি আসতেছে, 1 বাই, আর এইটাকে আর কি আমরা এখানে এফ অফ ডি লিখছি, এটা ফাংশন অফ ডি না, ফাংশন অফ ডি, ডি স্কোয়ার যোগ ডি প্লাস 1 e⁻³ আচ্ছা। তো যখন এটা হচ্ছে আপনার ডিফারেন্সিয়াল ইকুয়েশন, যদি এরকম একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন দেওয়া থাকে, তো প্রথমে আপনাকে কি করতে হবে, প্রথমে আপনাকে সিএফ বের করতে হবে। সিএফ বের করার জন্য এই রাইট হ্যান্ড সাইডের পার্টটুকুকে আপনি জিরো ধরবেন। জিরো ধরে আচ্ছা বলেন তো এইটার অক্সিলারি ইকুয়েশনটা কত হবে, এটার অক্সিলারি ইকুয়েশন কত হবে বলেন। m² + m+1। m² + m+1 = 0, ওইটাকে জিরো ধরে ওইখান থেকে এম এর দুইটা মান আসবে, একটা m1 একটা হচ্ছে m2। ওগুলোর সাহায্যে কিন্তু আপনি সিএফ এর মানটা বের করে ফেলতে পারবেন। তো সিএফ বের করা আমি আর আপাতত শিখাইলাম না। এরপরে পিআই বের করার জন্য তখন হচ্ছে আপনাকে কি করতে হবে, এই ডি এর ফাংশনটাকে রাইট সাইডে পাঠিয়ে দিতে হবে। রাইট সাইডে পাঠায় e⁻³ এভাবে লিখলেন। এইবার বলুন তো -3 এর মানটা যদি ডি এর জায়গায় বসান তাহলে কি জিরো আসে কিনা, নিচে কি জিরো আসে? না। তাহলে আমরা কত পাচ্ছি, 9 থেকে 3 গেলে 6 মানে 7। তো 1/7 × e⁻³ তো ওই যে আপনার এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনকে রাইট সাইডটাকে জিরো ধরলে আপনি কমপ্লিমেন্টারি ফাংশনে y1 আর y2 পাবেন। ওগুলোর সাথে একটা yp কে অ্যাড করলে আপনি জেনারেল সলিউশন পেয়ে যাবেন। yp এর মানটা হচ্ছে 1/7 × e⁻³ yp এর মানটা কত, 1/7 × e⁻³ আচ্ছা। এইবার আরেকটা প্রবলেম নেই, যে প্রবলেমের ক্ষেত্রে একটু ঝামেলা হবে, তাহলে ওইটাতে আপনার টেকনিকটা বুঝে যাবেন। এবার ধরেন d² - 1 × y = এটা নিলাম, ঠিক আছে। তাহলে এটার জন্য আপনি সিএফ বের করবেন, তারপরে পিআই। সিএফ বের করবেন প্রথমে, সিএফ তো আপনি নিজেরাই পারবেন। এবার হলো পিআই। তো পিআই বের করার জন্য আমরা কি লিখবো, yp = এই ডি স্কোয়ারটাকে ওই পাশে পাঠিয়ে দিব, 1/d²-1 × e⁻x। এবার বলেন তো এক্স, এখানে এ এর ভ্যালু কত, এ এর ভ্যালু 1 না, তো এই 1 যদি বসান তাহলে নিচে জিরো চলে আসতেছে না, নিচে জিরো চলে আসতেছে কিনা, নিচে যদি জিরো চলে আসে তাহলে আপনাকে কি করতে হবে, উপরে একটা এক্স লিখতে হবে, আর নিচের ফাংশনটাকে ডিফারেন্সিয়েশন করতে হবে। নিচের ফাংশনটাকে ডিফারেন্সিয়েশন করলে আপনি পাবেন 2d e⁻x। এইবার বলেন তো এক্স এর সহগ হচ্ছে 1, এই 1 কে এবার ডি এর জায়গায় বসানো যাচ্ছে, এবার কিন্তু বসানো যাচ্ছে। সো এটা হয়ে যাবে x × 2 × 1 e⁻x, অর্থাৎ x/2 e⁻x। এটাই হচ্ছে আপনার পার্টিকুলার ইন্টিগ্রাল ভ্যালু। এই প্রবলেমে পার্টিকুলার ইন্টিগ্রাল ভ্যালু হচ্ছে এটা। তাহলে e⁻x আকৃতির যে কোনো একটা ফাংশনের ক্ষেত্রে আমরা কিভাবে পার্টিকুলার ইন্টিগ্রাল বের করতে পারি সেটা কি আপনারা বুঝছেন কিনা? আচ্ছা, ওইখানে কি ডিফারেন্সিয়েশন করতে হয় না নিচে? নিচেরটাকে ডিফারেন্সিয়েট করতে হয়, উপর একটা এক্স গুণ দিয়ে দিতে হয়, এবং যতক্ষণ পর্যন্ত না নন জিরো ভ্যালু আসবে ততক্ষণ পর্যন্ত ডিফারেন্সিয়েশন করতে হবে, আর উপর একটা এক্স গুণ দিতে থাকতে হবে। কথা বুঝা গেছে? হ্যাঁ। ধর d³ থাকলে তাহলে? ডি কিউব থাকলে সমস্যা নাই, ডি কিউব থাকলে তুই প্রথমবার হ্যাঁ। ডিফারেন্সিয়েশন করবি, প্রথমবার ডিফারেন্সিয়েশন করার পরে যদি নন জিরো চলে আসে তাহলে ওইটাই অ্যান্সার, x/ওইটাই অ্যান্সার। আর যদি এরপরও যদি চলতে থাকে তাহলে ততবার ডিফারেন্সিয়েশন করবি, আর ততবার নিচে একটা কি করবি, ততবার উপর একটা এক্স দিবি, আর নিচে আরেকটা কাজ করতে হয়, সেটা একটা এক্স গুণ দিলে নিচে একটা 1 ফ্যাক্টোরিয়াল ভাগ দিতে হয়। তাহলে 1 ফ্যাক্টোরিয়াল তো আমার লেখা দরকার নেই, এই জন্য লিখি নাই। ঠিক আছে, তাহলে হুম। শর্ট টেকনিকটা হচ্ছে এইটুকুই আর কি। ওকে, e⁻x জাতীয় ফাংশনকে রাইট সাইডে যদি e⁻x আকৃতির ফাংশন থাকে তাহলে তার পার্টিকুলার ইন্টিগ্রাল বের করাটা আমরা শিখতে পারলাম কিনা, এইটুকুই ছিল তার পার্টিকুলার ইন্টিগ্রাল বের করার টেকনিক। ক্লিয়ার? এরপর আমরা আরেকটা টাইপে যাব, এই এই টাইপ ক্লিয়ার কিনা? জি। আচ্ছা, এখন আমরা আরেকটা গুরুত্বপূর্ণ টাইপে যাবো, সেটা হচ্ছে সাইন কস। ঠিক আছে, এবার হচ্ছে রাইট সাইডে যদি সাইন কস থাকে তাহলে কি হবে, ধরলাম এফ অফ ডি ওয়াই ইজ ইকুয়াল টু সাইন এ এক্স। আমরা যা সাইন এ এক্স, কজ এ এক্স আর e⁻a x এই 3-4টার জন্য দেখবো। বাকিগুলা আমার মন বলতেছে বাকিগুলা ইম্পর্টেন্ট না, কারণ বাকিগুলাতে একটু ক্যালকুলেশন আছে। তো ক্যালকুলেশন বেস জিনিস দেওয়ার চান্সেস খুবই কম, ভাই খুবই কম। এবং আপনার যদি ক্যালকুলেশন বেস জিনিস থাকেও আপনার উচিত হবে ওগুলাই স্কিপ করে অন্য প্রবলেম গুলা আগে সলভ করা, কারণ আপনার সময় কিন্তু খুবই লিমিটেড। ঠিক আছে, আচ্ছা।
বাকিগুলোতে ক্যালকুলেশন বেশি থাকে, তো এগুলোতে হচ্ছে একটু দ্রুত করা যায়, এই জন্য আমি এই দুই তিনটা টাইপ দেখাবো ইনভার্স অপারেটর থেকে। আচ্ছা, এবার আসেন, এটা যদি থাকে তাহলে আপনি কি করবেন? তাহলে আপনার একটা অঙ্ক দিয়ে বুঝাই পুরো জিনিসটা, ঠিক আছে? পুরো জিনিস একটা অঙ্ক দিয়ে বুঝাই। ধরলাম একটা প্রবলেম হচ্ছে d⁴ - d² + 3 y = cos 2x, ঠিক আছে? তাহলে এখানে ওয়াইসি তো আপনি বের করতে পারবেন, ওয়াইসি আপনাদের কাজ। ওয়াইপি কি হবে? এটা আমি ইনভার্স অপারেটর মানে কি, ইনভার্স অপারেটর মেথড মানে হলো এই অপারেটরটাকে রাইট সাইডে পাঠিয়ে দিতে হবে, রাইট সাইডে চলে গেলে সেটা ইনভার্স আকারে আসবে, এটা আর কি ইনভার্স অপারেটর মেথড। সেগুলোর টেকনিক আছে অনেকগুলা। cos 2x, তো এইখানে যে টেকনিকটা সেটা হচ্ছে এখানে এ এর ভ্যালু কত, এ এর ভ্যালু কত, a = 2 না, এখানে a = হচ্ছে 2। আপনাকে যেটা করতে হবে, যেসব জায়গায় আপনি d² দেখবেন, কি দেখবেন, যেসব জায়গায় আপনি d² দেখবেন, ওকে, d² কে আপনার -a² দিয়ে রিপ্লেস করতে হবে। d² কে কি দিয়ে রিপ্লেস করবেন? -a² দিয়ে রিপ্লেস করবেন। তাহলে আমাকে বলেন যে 1/d⁴ কে কি লেখা যায়? d² × d² -d² + 3 × cos 2x। তাহলে d² কে কি করবেন? -a² দিয়ে রিপ্লেস করবেন। সো এটা হয়ে যাবে -2² × -2² মাইনাস দিয়ে আবার একটা -2², তার মানে এটা হয়ে যাবে কত? +2² হয়ে যাবে, তাই না? ঠিক আছে, +2² + 3 × cos 2x। তাহলে আমরা কি করলাম? d² কে -a² দিয়ে রিপ্লেস করলাম, d² কে কি করলাম, আর এটা তো গুণ আকারে আছে, -a² দিয়ে রিপ্লেস করলাম। তাহলে এখন আমাকে বলেন এটা কত আসতেছে, অ্যান্সার কত আসতেছে? 1 বাই -2² মানে -4 × -4 + 4 + 3 7, তাহলে 23 16 আর 23। 23। ঠিক আছে, তাহলে আমরা এইটুকু তো বুঝলাম। এখন আবার ওই যে আরেকটা সমস্যা বুঝতেই পারতেছেন, যদি জিরো চলে আসে তাহলে কি করবেন? তাহলে এইটার জন্য এখন আমরা ওই জিরোর একটা কেস দেখি, ঠিক আছে? জিরোর একটা কেস দেখবো আমরা। জিরো চলে আসলে কি করবো, এটার জন্য আমরা কি করব? জিরোর একটা কেস দেখবো। কেসটাকে লিখি। মনে করেন যে 1/d² + a² cos ax আছে। তাহলে এখানে যদি d² এর জায়গায় -a² বসেন তাহলে জিরো আসবে কিনা? নিচে জিরো আসবে না? জিরো আসবে। আপনি কি করবেন? এটার ডিরেক্ট ফর্মুলাটা মনে রাখেন, এটার ব্যাখ্যা দিলাম না, ডিরেক্ট ফর্মুলাটা মনে রাখেন। যদি জিরো চলে আসে উপরে একটা এক, নিচে দিবেন 2। এটাও বেসিক্যালি যে ডিফারেন্সিয়েশন করার থেকে আসে আর কি, ওই যে উপরে একটা এক্স গুণ দিতে হয়, নিচে ডিফারেন্সিয়েশন করতে হয়, ঠিক আছে? ওই যে ওইখান থেকেই আসে, ঠিক আছে, ওইরকম থেকে আসে। বাট আমি ডিরেক্ট ফর্মুলাটা লিখে দিচ্ছি, x/2 ইন্টিগ্রেশন cos ax dx। মনে করেন সাইন যদি থাকে সেম আসবে x/2 ইন্টিগ্রেশন sin ax dx, ঠিক আছে? তাহলে এই হচ্ছে গিয়ে ম্যাথ। তাহলে একটা ম্যাথ আসেন, এরকম একটা ম্যাথ পাই কিনা? হ্যাঁ, এগুলো তো এমনি পাওয়া যাবে। ধর আমি একটা বানাই, d² + 16 y = sin 4x, ঠিক আছে? এটা আপনারা করেন তো, করে আমাকে অ্যান্সারটা জানান। এটা আপনারা করেন, করে হচ্ছে আমাকে অ্যান্সারটা জানান, আমিও করি। yp হবে 1/sin 4x। তো এইটা যেহেতু জিরো চলে আসতেছে, তো উপর একটা এক্স গুণ হবে, নিচে একটা 2, তারপর ইন্টিগ্রেশন অফ sin 4x। sin 4x এর ইন্টিগ্রেশনটা হবে -2
cos 4x divided by 4. So minus x cos 4x divided by minus 8. Minus 8 দিলাম কেন, প্লাস। সো আপনারা বলো তো পার্টিকুলার ইন্টিগ্রাল বের করার জাস্ট ইনভার্স অপারেটরের দুইটা টেকনিক দেখাইলাম, এই দুইটা টেকনিক বুঝছেন কিনা? এই দুইটা টেকনিক বুঝছেন? হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা, এখন আপনারা কি বলেন, বাকি আরো অনেকগুলো টেকনিক আছে, পার্টিকুলার ইন্টিগ্রালেরই 5টা টেকনিক আছে, এরপর আবার ইউসি মেথড আছে, ভ্যারিয়েশন প্যারা, এগুলো ভ্যারিয়েশন প্যারামিটার, এগুলো অনেক বড় হয়ে যায়, এগুলো তো জীবনও দিবে না। আর পার্টিকুলার ইন্টিগ্রালেরও আরো টেকনিক আছে, ওগুলো কি দেখতে চান? আমার কিন্তু আমার ধারণা এমসিকিউ আসলে এই দুইটা টেকনিকের মধ্যে থেকে আসবে। বড় জিনিস স্কিপ করাটাই বেটার। আপনাদের কিন্তু সময়ও কম, এখানে আপনাদের আহ যতটুকু শিখবেন আউটপুটটা যাতে বেশি আসে এটার দিকে বেশি ফোকাস রাখা উচিত। আচ্ছা, যদি প্রবলেম সলভ করতে গিয়ে আটকান কোনো জায়গায়, তখন দরকার হলে গ্রুপে দিন, আমি তখন ওগুলো দেখাই দিব। বাট আপাতত আমার মনে হয় যে এই দুইটা টেকনিক জাস্ট মাথার মধ্যে রাখেন। আরেকটা দেখাইতে পারি চাইলে, আরেকটা হচ্ছে ওই যে সিরিজ দিয়ে করা যায়, সিরিজের এক্সপেনশন রিলেটেড একটা আছে, ওইটা হচ্ছে এক্স টু দি পাওয়ার এম, যদি রাইট সাইড এক্স টু দি পাওয়ার এম আকৃতি থাকে ওদের জন্য আর কি। So ওইটা একবার একটু বলে যায়। ধরেন যে রাইট সাইডে হচ্ছে এক্স টু দি পাওয়ার এম আকৃতির কোনো কিছু আছে, এটা শুধুমাত্র এক্স টু দি পাওয়ার এম আকৃতির রাশির জন্য অ্যাপ্লিকেবল। তাহলে আমরা পার্টিকুলার ইন্টিগ্রাল কাদের জন্য শিখলাম? ই টু দি পাওয়ার এক্স আকৃতির রাশির জন্য শিখলাম, সাইন এক্স কজ এক্স এর জন্য শিখলাম। এবার মনে করেন একটা নর্মাল অ্যালজেব্রিক ফাংশন এক্স টু দি পাওয়ার এন বা পলিনোমিয়াল ফাংশনের জন্য এবার আমরা শিখবো। এটার জন্য আপনার হচ্ছে এই ধারার ফর্মুলাটা জানা লাগবে, ওয়ান মাইনাস ডি ইনভার্স ওয়ান। এটার কি লেখা যায়? ওয়ান প্লাস ডি স্কোয়ার প্লাস ডি কিউ প্লাস ডট ডট ডট। আর ওয়ান প্লাস ডি ইনভার্স এটা কি লেখা যায়? ওয়ান মাইনাস ডি প্লাস ডি স্কোয়ার মাইনাস ডি কিউব প্লাস ডি টু দি পাওয়ার ফোর, এভাবে লেখা যায়। ঠিক আছে, আরো আছে মাইনাস ওয়ান মাইনাস ডি ইনভার্স টু, ওয়ান মাইনাস ওয়ান প্লাস ডি ইনভার্স টু, এগুলো আরো আছে, বাট আপাতত মনে হয় অত লাগবে না। ঠিক আছে, তো এখন আহ এখানে অঙ্কগুলো বড় বড়, ছোট অঙ্ক যদি পাইতাম তো আচ্ছা, একটা অঙ্ক নিজে থেকে বানাই। মনে করেন একটা প্রবলেম দিলাম এরকম, আহ সরি, একটা আসছিল, সমস্যা, কল আসছিল। আচ্ছা, এখন একটা ধরেন প্রবলেম কি দিব, ওয়াই ডাবল প্রাইম প্লাস ওয়াই ওয়াই প্রাইম দিব। আচ্ছা না, ওয়াই প্রাইম না দেই, ওয়াই ডাবল প্রাইম প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু ধরেন এক্স কিউব দিল বা এক্স স্কোয়ার দিল। ঠিক আছে, তাহলে এখন এটারে কি কি করবেন? ওয়াই সি তো নিজেরাই বের করতে পারবেন। তো ওয়াই পির ক্ষেত্রে এটা কি হবে? ওয়ান বাই ডি স্কোয়ার, ডি স্কোয়ার প্লাস এটা কত হবে বলেন তো, ওয়ান না, এক্স স্কোয়ার। আচ্ছা, এখন আপনি এটাকে কি লিখতে পারেন? ওয়ান প্লাস ডি স্কোয়ার ইনভার্স ওয়ান লিখতে পারেন ইন্টু এক্স স্কোয়ার। হ্যাঁ, এখন আপনি আমাকে বলেন তো ওয়ান প্লাস ডি ইনভার্স ওয়ানের ফর্মুলাটা কি? ওয়ান মাইনাস ডি, সো এখানে তো অ্যাকচুয়ালি দেখেন ডি এর পরিবর্তে হচ্ছে ডি স্কোয়ার আছে, তাই না? ডি এর পরিবর্তে ডি স্কোয়ার আছে, তাহলে এটা হবে ওয়ান মাইনাস ডি স্কোয়ার প্লাস ডি টু দি পাওয়ার ফোর, আর লেখা লাগবে না, মাইনাস ডট 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 ইন্টু এক্স এক্স স্কোয়ার। এবার ওয়ান এর সাথে এক্স স্কোয়ার কে গুণ করলে পাবেন এক্স স্কোয়ার, ডি স্কোয়ারের সাথে এক্স স্কোয়ার কে গুণ করলে কত পাবেন? আর ডি টু দি পাওয়ার ফোর এর সাথে এক্স স্কোয়ার কে গুণ করলে কত পাবেন আমাকে বলেন। পরের গুলা তো কেন লিখলাম না এটা একটু পরে বলবেন। ডি স্কোয়ার মানে কি বলেন তো? ডি স্কোয়ার মানে কি? ডি মানে কি বলছিলাম? ডি মানে হচ্ছে ডিডিএক্স না? ডিডিএক্স কে ক্যাপিটাল ডি দ্বারা রিপ্রেজেন্ট করা যায়, তাই না? ডি মানে হচ্ছে ক্যাপিটাল ডিডিএক্স। ডি স্কোয়ার মানে দুইবার ডিফারেন্স, এক্স এর দুইবার ডিফারেন্স কত? টু। তাহলে এক্স এর চারবার, এক্স স্কোয়ার সরি এক্স স্কোয়ারের দুইবার ডিফারেন্সিয়েশন কত হয়? এক্স স্কোয়ার কে একবার ডিফারেন্স করলে টু এক্স, আর এরপরের বার করলে টু আসবে, তাই তো? তাহলে এক্স স্কোয়ারের দুইবার ডিফারেন্সিয়েশন হচ্ছে টু, তাহলে এক্স স্কোয়ারের চারবার ডিফারেন্সিয়েশন কত হবে? জিরো হবে না? তাহলে এইখান থেকে শুরু করে বাকি সবাই তো জিরো।
তো 0 - 0 + 0 এভাবে করে আসবে। তো এটার অ্যান্সার আসতেছে x² - 2। তাহলে এই হচ্ছে আপনার পার্টিকুলার ইন্টিগ্রাল। এটা র্যান্ডমলি একটা প্রবলেম বানাইলাম, তো এটা আমরা করলাম। তাহলে বলেন তো, এই যে সিরিজ রিলেটেড যদি পলিনোমিয়াল রাইট সাইডে যদি পলিনোমিয়াল ফাংশন দেওয়া থাকে, তাহলে সেই ক্ষেত্রে আপনারা করতে পারবেন। পলিনোমিয়াল ফাংশন দেওয়া থাকলে আপনাকে কি করতে হবে, এই যে ডি এর সিরিজে এটাকে ফালাই দিতে হবে। ডি এর সিরিজে ফালাই দিলে এরপর আপনারা কিন্তু অঙ্কটা করতে পারবেন। বুঝতে পারছেন? এরপরে কিন্তু আপনারা অঙ্কটা করতে পারবেন। তাহলে এই পর্যন্ত ক্লিয়ার কিনা? পার্টিকুলার ইন্টিগ্রাল বের করে আমার মনে না আর লাগবে, আমি 3টা টাইপ দেখালাম। এই 3টা টাইপ থেকে আসবে আশা করি। আর যদি না আসে বড় টাইপ আসে স্কিপ করবেন। এটুকু বুঝছেন? এই পর্যন্ত ক্লিয়ার? হ্যাঁ, ক্লিয়ার। তাহলে আমাদের পার্টিকুলার ইন্টিগ্রাল আর হচ্ছে আহ, আমরা পার্টিকুলার শিখলাম, আবার হচ্ছে কি শিখলাম, সিএফ বের করা শিখলাম। মোটামুটি এমসিকিউর জন্য আমাদের এই জায়গাগুলা কভার করলে আমাদের হয়ে যাবে ইনশাল্লাহ। ঠিক আছে? তাহলে আমাদের সেকেন্ড অর্ডার বা হায়ার অর্ডার শেষ, লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন হলে শেষ। তাহলে এখন আমাদের বাকি আছে কি বলেন তো? বাকি আছে হচ্ছে সিরিজ সলিউশন, তাই না? বাকি আছে কি সিরিজ সলিউশন। আচ্ছা এখন বলেন, এই পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে কিনা, বা আপনাদের কোনো সাজেশন আছে কিনা যে কি করা যায়? আপনারা কি আরো শিখতে চান কিনা, নাকি আমি এই পর্যন্তই রাখবো? এরপর আমি সিরিজ সলিউশনটা দেখাবো আর কি। মানে হায়ার অর্ডারের ক্ষেত্রে আর কিছু জানতে চাইলে বলতে পারেন, নাইলে সিরিজ সলিউশনে আমি হচ্ছে একটু বেসিক গুলো একটু দিব। সিরিজ সলিউশনের থেকে তো এমসিকিউ দেওয়া আরো বেশি ডিফিকাল্ট, কারণ সিরিজ সলিউশনের অঙ্ক তো আপনারা জানেনই, আপনারা করছেন অনার্স লাইফে। বিশাল বিশাল হয়, থার্ড ইয়ারে করছেন না, বিশাল বিশাল অঙ্ক হয়। তো ওগুলার ক্ষেত্রে যাতে ওগুলার বেসিকটা জানে রাখা দরকার, বেসিক থেকে আর কি আসার চান্সেসটা অনেক বেশি হাই। তো আসেন আমরা একটু সিরিজ সলিউশন নিয়ে একটু কথা বলি। আমাদের টার্গেটটা কি জানেন? আমাদের টার্গেট হচ্ছে এই মাসের মধ্যে পুরো ফুল সিলেবাসটা আপনাদের শেষ করে দেওয়া। আর এই মাসের মধ্যে সিলেবাস শেষ করে দিয়ে লাস্টের দিকে আমার টার্গেট হচ্ছে আমি মোটামুটি 400-র মতো এমসিকিউ রেডি করছি। 400-র মতো এমসিকিউ রেডি করি না, এখনো করতেছি। 400-র মতো এমসিকিউ নিয়ে আমি এমসিকিউ সলভিং একটা ক্লাস নিব আপনাদেরকে। আপনাদেরকে যদিও বলছিলাম আমি 15টা ক্লাসে শেষ করে দিব, বাট ইনশাল্লাহ আমরা 15-র চেয়ে আর অনেক বেশি ক্লাস দিব আপনাদেরকে। ঠিক আছে? 20-22টা ক্লাস ইনশাল্লাহ দিব এই আমাদের কোর্সে। তো লাস্ট আমাদের এই মাসের মধ্যে যদি আমরা সিলেবাসটা শেষ করতে পারি, নেক্সট মান্থে মানে পরীক্ষার আগ পর্যন্ত আমরা জাস্ট প্রতিদিন 60টা 70টা বা 100টা করে এমসিকিউ সলভের ক্লাস দিব। ওই ক্লাসগুলোর ভিতরে জাস্ট আমরা এমসিকিউ সলভ গুলা করবো আর কি। যাতে আপনাদের যাদের প্র্যাকটিস বাসায় কম হয় বা হয় না, তারা আমার সাথে ক্লাসে থাকবেন। তাহলে দেখবেন যে প্রতিটা চ্যাপ্টার ওয়াইজ আমরা বেশ কিছু এমসিকিউ, তখন তো আর থিওরি পড়ানোর প্যারা থাকবে না, শুধু এমসিকিউ সলভ করবো। ঠিক আছে? তাহলে এটা আমরা করবো ইনশাল্লাহ, এটা আগে থেকে জানিয়ে রাখলাম। তো এই জন্য ক্লাসগুলো খুব মনোযোগ দিয়ে করবেন, যাতে ক্লাসের মধ্যেই ঝামেলাগুলো শেষ হয়ে যায়। বাকি টাইমে যাতে আপনারা জেনারেল সাবজেক্টগুলো পড়তে পারেন। ঠিক আছে? ক্লাসের মধ্যেই যাতে আপনাদের টেকনিক্যাল পার্টটা শেষ হয়, আর জেনারেল পার্টটা আপনারা বাকি টাইমে পড়বেন। এবং এই বিসিএস এ কিন্তু মাথায় রাখবেন যে শুধু টেকনিক্যাল পার্ট দিয়েও চান্স পাবেন না, শুধু জেনারেল পার্টে ভালো করে চান্স পাবেন না। দুইটা পার্টের মধ্যে কিন্তু ব্যালেন্স রাখতে হবে। ঠিক আছে? জেনারেল পার্টের মধ্যে প্রিভিয়াস বিসিএস এর কোশ্চেনের উপর অনেক বেশি জোর দিবেন। 10 থেকে 46 বিসিএস এর কোশ্চেন গুলা শুধু পড়বেন না, কোশ্চেন গুলা ব্যাখ্যা সহ পড়বেন। 47-এর মতো কোশ্চেন আসার সম্ভাবনা খুবই কম। স্পেশাল বিসিএস এর সহজ কোশ্চেন আসার সম্ভাবনাই বেশি। 48ও আপনারা দেখছেন কোশ্চেন অনেক সহজ ছিল। তো ওইভাবেই প্রিপারেশন দিবেন ইনশাল্লাহ। আসলে একটু সিরিজ সলিউশন নিয়ে কথা বলি। আচ্ছা, সিরিজ সলিউশন নিয়ে কথা বলার আগে আমাদের হচ্ছে দুইটা জিনিস একটু জানতে হবে। অর্ডিনারি পয়েন্ট কি, আর হচ্ছে সিঙ্গুলার পয়েন্ট কি। ঠিক আছে? অর্ডিনারি পয়েন্ট কি, আর হচ্ছে কি সিঙ্গুলার পয়েন্ট কি। আচ্ছা, আমি একটা সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন লিখি, স্ট্যান্ডার্ড ফর্ম লিখি। মনে করেন আমি একটা সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশনের এই যে স্ট্যান্ডার্ড ফর্মটা লিখলাম। এইখানে আপনি এক্স নট যদি কোনো একটা পয়েন্ট হয়, ওই এক্স নট পয়েন্টটাকে আপনি অর্ডিনারি পয়েন্ট বলবেন যদি এক্স নট পয়েন্টটা পি এর ভিতরে বসাইলে এটা অ্যানালিটিক হয়। মেইন কথা অ্যানালিটিক, তো ডিটেলস বোঝার দরকার নাই। আপনার খালি এইটুক মাথায় রাখেন যে এই যে পয়েন্টটা আছে, এই পয়েন্টটা যদি পি এর ভিতরে বসাই তাহলে একটা মান পাওয়া যাবে, কিউ এর ভিতরে বসাইলে একটা মান পাওয়া যাবে। যদি এরকম পাওয়া যায় তাহলে আপনারা বলবেন কি ফাংশনটা এই এক্স নট পয়েন্টটা হচ্ছে অর্ডিনারি পয়েন্ট। এরা যদি অ্যানালিটিক হয় তাহলে এক্স নট পয়েন্টটা হচ্ছে কি অর্ডিনারি পয়েন্ট।
ঠিক আছে, আপনাদেরকে প্রবলেম দিয়ে বলতে একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন দিয়ে এমসিকিউ তে বলতে পারে যে এটা এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনের অর্ডিনারি পয়েন্ট কারা হবে বা এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনের সিঙ্গুলার পয়েন্ট কারা হবে। তো আমি আপনাদেরকে ডিরেক্ট একটা প্রবলেম দিয়ে দিই, চলেন দেখি কতটুকু বুঝছেন। 1 + x² * d² y/dx² প্লাস 10x * dy dx প্লাস 20y = 0। আচ্ছা, তাহলে এইটাকে আমি স্ট্যান্ডার্ড ফর্মে নিয়ে দিই আপনাদেরকে। আচ্ছা, আমি স্ট্যান্ডার্ড ফর্মেটে নিয়ে দিলাম। এবার আমাকে বলতে পারবেন যে এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনের অর্ডিনারি পয়েন্ট কারা হবে? এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনের অর্ডিনারি পয়েন্ট কারা? এখানে পি এক্স এর ভ্যালু কত? 10x divided by 1 plus x square. আর কিউ এক্স হচ্ছে 20/1 + x²। আচ্ছা, এবার বলেন অর্ডিনারি পয়েন্ট কত হবে, কত কত হবে? কেউ কি পারবেন না? আমি এটা এক্সপেক্ট করছিলাম দুইজন দুটো অল পারবেন। অল রিয়েল নাম্বার না? হ্যাঁ, ফর অল এক্স বিলংস টু আর পি এক্স কিউ এক্স এক্সিস্ট। খেয়াল করে দেখেন, এখানে আপনি এক্স এর যে মানি বসান, কখনো কি এটা নিচে জিরো আনতে পারবেন? নিচে জিরো আনতে পারবেন? এক্স এর যে মানি বসান, এক্স এর যে মানি বসান, পসিবল নাই। কিউ এক্স এর নিচেও জিরো আনতে পারবেন না। তো কোনো সিঙ্গুলারিটি তো নাই এখানে। তো এখানে কোনো সিঙ্গুলার পয়েন্ট নাই, মানে সবই অর্ডিনারি পয়েন্ট। তো সবগুলো অর্ডিনারি পয়েন্ট। তো আমি কি বুঝতে পারছি অর্ডিনারি পয়েন্টের ব্যাপারটা কি বুঝতে পারছি? হ্যাঁ, বুঝে গেছি। আচ্ছা, এবার আসেন সিঙ্গুলার পয়েন্ট। সিরিজ সলিউশনে অর্ডিনারি পয়েন্ট সিঙ্গুলার পয়েন্ট এই দুইটা জিনিস বেসিক একটু বুঝে রাখেন। এমসিকিউ আসলে এগুলো থেকে আসবে। তারপর হচ্ছে যে কি ফ্রবিনাস মেথডের। অ্যানালিটিক হ্যাঁ, অ্যানালিটিক কথাটা মানে অ্যানালিটিক করার মানে হচ্ছে একটা পয়েন্টে অ্যানালিটিক মানে হচ্ছে ওই পয়েন্ট এবং তার আশেপাশের এরিয়ায় তার একটা সার্কুলার এরিয়ার মধ্যে ফাংশনটা ডিফারেন্সিয়েবল হবে। তো একটা ফাংশন যদি ডিফারেন্সিয়েবল হয় তার মানে ফাংশনটা কন্টিনিউয়াস হবে। তো কন্টিনিউয়াস হওয়া মানে তার মধ্যে যে কোনো কিছু বসাইলে মান এক্সিস্ট করবে, এরকম আর কি বিষয়টা। ওকে। আচ্ছা, এবার আসি সিঙ্গুলার পয়েন্টে। সিঙ্গুলার পয়েন্ট হলো উল্টা, যেই পয়েন্টগুলোতে কি মান এক্সিস্ট করবে না ওইটাই হচ্ছে কি সিঙ্গুলার পয়েন্ট, নট অ্যানালিটিক। বুঝা গেছে? তাহলে আবারও আমি একটু লিখি, d² y/dx² প্লাস px * dy dx প্লাস qx y = rx। তাহলে এইবার x x0 রে আমরা আমরা আমি কেন সিঙ্গুলার পয়েন্ট আর অর্ডিনারি পয়েন্ট পড়াইতেছি, কারণ হচ্ছে আমাদের অর্ডিনারি পয়েন্টের সাপেক্ষে জিনিসটাকে সিরিজ সলিউশন করা যায়, আবার সিঙ্গুলার পয়েন্টের সাপেক্ষে করা যায়। সিঙ্গুলার পয়েন্টের সাপেক্ষে করলে ওইটারে বেসিক্যালি আমরা ওই যে কি বলি, ওই যে ফ্রবেনাস মেথড বলি। এবং ওইটা করার করলে সলিউশনটাকে একভাবে ধরতে হয়, আর অর্ডিনারি পয়েন্টের সাপেক্ষে করলে আরেকভাবে ধরতে হয়। এখন আমাদের যদি এমসিকিউ দিয়ে দেয় যে অমুক পয়েন্টের সাপেক্ষে করলে নিচের কোনটিকে আমাদের সলিউশন ধরতে হবে, তো সেই ক্ষেত্রে আমরা যাতে কনফিউজ না হই আর কি, এই জন্য। আচ্ছা, এবার x = পয়েন্টটা সিঙ্গুলার পয়েন্ট কখন হবে? যখন p(x0) আর হচ্ছে q(x0) এটা কি হবে? নট অ্যানালিটিক। এটা হবে নট অ্যানালিটিক হবে, তখন হচ্ছে x0 পয়েন্টটা কি হবে? সিঙ্গুলার পয়েন্ট হবে। সিঙ্গুলার পয়েন্ট আবার আছে দুই ধরনের, রেগুলার ইরেগুলার। এত কাহিনী মনে হয় না লাগবে, ঠিক আছে, এত কাহিনী মনে হয় না লাগবে তাও। আচ্ছা, দরকার নেই এত কাহিনী। আচ্ছা আসেন, আমরা এবার সিঙ্গুলার পয়েন্ট বের করা শিখি। একটা প্রবলেম দিয়ে আপনারা নিজেরা বের করেন। 2x * x-1 d² y/dx² প্লাস 3 * x-1 dy dx মাইনাস y = 0। বলেন এটার সিঙ্গুলার পয়েন্ট কারা হবে, কত কত হবে বলেন? 0 আর 0 1। 0 or 1. আচ্ছা, এটারে x-2 দিই। হ্যাঁ, x-2 দিই। আপনারা বলেছেন 0 আর 1, তাদের সাথে আমি একমত। আচ্ছা, হ্যাঁ, তাহলে সিঙ্গুলার পয়েন্ট হবে হচ্ছে
0 আর 1। আপনারা কি রেগুলার ইরেগুলার সিঙ্গুলারিটি এটার সাথে পরিচিত আছেন? ঠিক আছে, আচ্ছা ওটা ওটা যাতে আমি একবার একটু বলি, দেখেন বুঝতে বুঝছেন না বুঝতে নাই। দেখেন এইখানে যে এই সিঙ্গুলারিটিটা আছে, এই সিঙ্গুলারিটিটাকে রিমুভ করা কি যায়? ধরেন এখানে এক্স আর x-1, এই 0 আর 1ই তো সিঙ্গুলারিটি আছে, তাই না? আপনি যদি এই পার্টটুকু, এটাকে আমরা নাম দিচ্ছি পি এক্স, তাই না? এই পি এক্স কে যদি আপনি এক্স দিয়ে গুণ করেন, এক্স দিয়ে গুণ করলে আপনার 0 পয়েন্টের সিঙ্গুলারিটি কি আর থাকবে? থাকবে না। আবার পি এক্স কে যদি আপনি x-1 দিয়ে গুণ করেন, তাহলে কি 1 পয়েন্টের সিঙ্গুলারিটি আর থাকবে? বলেন তো, থাকবে? থাকবে না। তাহলে এই যে যখন আপনি সিঙ্গুলারিটিটাকে ভ্যানিশ করে দিতে পারবেন চাইলে কোনো কিছু দিয়ে গুণ করে, তখন ওইটাকে আপনি বলবেন রেগুলার সিঙ্গুলারিটি। আর যখন দেখবেন যে কোনো কিছু গুণ করার পরও সিঙ্গুলারিটি যাচ্ছে না, তখন সেটা হচ্ছে ইরেগুলার সিঙ্গুলারিটি। ঠিক আছে, এটা যাতে একটু মাথার মধ্যে রাখলে রাখতে পারেন, অত বেশি ইম্পর্টেন্ট না। তাহলে আমরা কি বুঝতে পারলাম? সিঙ্গুলারিটির ব্যাপারটা বুঝতে পারলাম, সিঙ্গুলারিটি বুঝতে আর অর্ডিনারি পয়েন্ট, তাই না? এবার আপনাদেরকে একটু সিরিজ সলিউশনের পাওয়ার সিরিজের কিছু বেসিক কথা একটু বলবো। তারপরে হচ্ছে আমরা ফ্রবিনাস মেথড বা এগুলোর জন্য আমরা কাকে ধরবো এগুলোতে বলে আমাদের আজকের ক্লাসটা শেষ করব। ঠিক আছে, এবার আসেন পাওয়ার সিরিজের ব্যাপারটা একটু বলি, বেসিক্স। আচ্ছা, আমরা যেটা করি, যদি অর্ডিনারি পয়েন্টের সাপেক্ষে যদি আপনি পাওয়ার সিরিজ সলিউশন বের করতে চান, বাই দ্য ওয়ে আরেকটা জিনিস একটু মাথায় রাখেন, যদি বেসিক থেকে যদি এমসিইউ দেয়, পাওয়ার সিরিজ সলিউশন অ্যাকচুয়ালি লাগে কেন? কেন আমরা পাওয়ার সিরিজ সলিউশন করি, কেউ বলতে পারবেন? তো ওগুলা রেগুলার মেথডে হয় না আর কি, অ্যানালিটিক্যালি করা টাফ হয়েছে। হ্যাঁ, তো মেইনলি আমরা কাদেরকে পাওয়ার সিরিজ সলিউশন করি ওটাও যদি আমি একটু বলি। একটা জিনিস খেয়াল করে দেখেন, আমরা এর আগে যেগুলোকে আমরা হায়ার অর্ডারের লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন গুলো করছি, যদি একটু খেয়াল করেন তাহলে বুঝবেন যে ওই ডিফারেন্সিয়াল ইকুয়েশন গুলা মেইনলি কি ছিল। খেয়াল করে দেখেন তো, এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনের এখানে সহগটা কি? একটা কনস্ট্যান্ট, এটা একটা কনস্ট্যান্ট, এটা একটা কনস্ট্যান্ট, এটা একটা কনস্ট্যান্ট। অর্থাৎ এদেরকে বলা হয় কনস্ট্যান্ট হায়ার অর্ডার লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন। বাট এইখানে যদি ভ্যারিয়েবল দেওয়া থাকতো, এগুলো যদি এক্স, x² 1 - x এই জাতীয় ভ্যারিয়েবল দেওয়া থাকতো, তখন কিন্তু এটাকে আপনি কি করতে পারতেন না, এটার কিন্তু আর আপনি ওই যে অক্সিলারি ইকুয়েশন নিয়ে না, তখন কিন্তু আপনি এভাবে সলভ অক্সিলারি ইকুয়েশন নিয়ে সলভ করতে পারতেন না। আমার কথা বুঝতে পারছেন? এটা যদি ভ্যারিয়েবল কোএফিসিয়েন্ট থাকতো তখন করতে পারতেন না। ভ্যারিয়েবল কোএফিসিয়েন্ট তো করা যায়, ওই যে কশি অয়লারের মেথডে ভ্যারিয়েবল কোএফিসিয়েন্ট করা যায়, কিন্তু ওইটা আবার একটা স্পেসিফিক টাইপের ভ্যারিয়েবল কোএফিসিয়েন্ট হইতে হয়, যে কোনো টাইপের ভ্যারিয়েবল কোএফিসিয়েন্টকে কশি অয়লার দিয়ে করা যায় না। তাহলে এই জাতীয় যে ভ্যারিয়েবল কোএফিসিয়েন্ট যদি ধরেন y ট্রিপল প্রাইমের সাথে একটা 1 - x² গুণ আছে, এই জাতীয় ভ্যারিয়েবল গুলা যদি কোএফিসিয়েন্ট আকারে থাকে, তখন সেগুলোকে সলভ করার জন্য আমাদের অ্যানালাইটিক মেথড আর কাজ করে না। তখন অ্যানালাইটিক মেথড কাজ করে না দেখে আমরা তখন সিরিজ সলিউশনে যেতে হয়। আমার কথা বোঝা গেছে? তখন আমাদেরকে কিসে যেতে হয়? সিরিজ সলিউশনে যেতে হয়। তাহলে অর্ডিনারি পয়েন্টের সাপেক্ষে যখন আপনি কোনো কিছুকে সিরিজ সলিউশন করবেন, তখন তাকে সলিউশনটাকে ডিরেক্টলি এরকম ধরবেন, y = k = 0 থেকে ইনফিনিটি, এটা আরো ধরে কেউ ধরে যা ইচ্ছা ধরতে পারেন, a k x⁴ এরকম ধরবেন। অর্ডিনারি পয়েন্টের সাপেক্ষে কোনো কিছুকে যদি আপনি সিরিজ সলিউশন করতে চান, তখন আপনি y = a k x⁴ এরকম ধরবেন, এবং এই মানটা আপনি ডিফারেন্সিয়াল ইকুয়েশনের মধ্যে বসাই দিবেন। ধরেন আপনার ডিফারেন্সিয়াল ইকুয়েশন হচ্ছে y" + y সে ফর এক্সাম্পল এটাকে আমি কনস্ট্যান্টলি ধরলাম, এটা মনে করেন 0। তাহলে আপনি y = a k x⁴, তো এটা y এর জায়গায় বসাবেন। তাহলে y' কত আসবে বলেন তো? k × a k x⁴ হ্যাঁ। আর তখন একবার ডিফারেন্সিয়েশন করলে কে এর ভ্যালু 0 থেকে না শুরু করে 1 থেকে শুরু করতে হবে। আর দুইবার যদি ডিফারেন্সিয়েশন করেন, কে এর ভ্যালু কত থেকে শুরু করবেন? কে এর ভ্যালু 2 থেকে শুরু করবেন। আর তখন ডিফারেন্সিয়েশনের অ্যান্সার কত হবে? k × k - 1 ak x⁴k - 2। তাহলে এখন আপনি কি করবেন, এই যে এই পার্টটুকু আর ওয়াই এর ভ্যালু, এই পার্টটুকু আপনি কি করবেন, এই যে আপনার ডিফারেন্সিয়েশনটা এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা দেওয়া ছিল, ওই ওয়াই এর জায়গায় তার মান বসাই দিবেন এবং y'' জায়গায় তার মান বসাই দিবেন। এই মানগুলো বসাই দিলে এরপরে তো বাকি মেকানিজম হচ্ছে আমাদের রিটেনের ম্যাথের জন্য ইম্পর্টেন্ট, এমসিকিউ ম্যাথের জন্য সেগুলা নিষ্প্রয়োজন। তাহলে আমরা এই কাজগুলো করে তখন হচ্ছে আমাদের ইনডাইসাল ইকুয়েশন আসে, রিকারেন্স রিলেশন তৈরি করতে হয়, অনেক বড় একটা প্রসিডিউর। ওই প্রসিডিউর তো আমাদের এমসিকিউর জন্য লাগবে না, তো আমরা ওইখানে গেলাম না।
ঠিক আছে। তো এটা হচ্ছে অর্ডিনারি পয়েন্টের সাপেক্ষে যদি কোনো কিছু ডিফারেন্সিয়েশন আপনার পাওয়ার সিরিজকে সলভ করেন, সিরিজ সলিউশন করেন। এবার হচ্ছে সিঙ্গুলার পয়েন্টের সাপেক্ষে যদি করেন, সিঙ্গুলার পয়েন্টের সাপেক্ষে যদি সলিউশন করেন তাহলে ওয়াই ইজ ইকুয়াল কত ধরবেন কেউ বলতে পারবেন? একটা এ আর গুণ দেওয়া লাগবে। আচ্ছা আমি একটু দেখে নিই, কিন্তু একটা এ আর গুণ দেওয়া লাগে আমি যতটুকু জানি। হ্যাঁ, ঠিক একটা আছে, হ্যাঁ। এ আর গুণ দেওয়া লাগে আর জিরো থেকে ইনফিনিটি, এরপরে বাকিটা তো আগের মতো এ কে এক্স টু দি পাওয়ার কে, ঠিক আছে এরকম। এখন অনেকে এটাকে আবার কি করে, এ আর যদি গুণ দিচ্ছেন তাহলে এটাকে ওই ভিতরে ঢুকাই ফেলে, এ কে এক্স টু দি পাওয়ার আর প্লাস কে। তো আপনারা যার মাথায় রাখবেন যে সিঙ্গুলার পয়েন্টের জন্য আপনারা অ্যাকচুয়ালি সলিউশনটাকে ওয়াই ইজ ইকুয়াল টু কত ধরবেন, কত ডিফারেন্সিয়েশন করে তো পরে রিপ্লেস করবেন, বাট আগে কত ধরবেন, কত ধরে নিতে হবে। তো অর্ডিনারি পয়েন্টের ক্ষেত্রে ওয়াই ইজ ইকুয়াল টু এ কে এক্স টু দি পাওয়ার কে এটা ধরবেন, আর সিঙ্গুলার পয়েন্টের ক্ষেত্রে ওয়াই ইজ ইকুয়াল টু এ কে এক্স টু দি পাওয়ার আর প্লাস কে ধরবেন, যেখানে একটা এক্স টু দি পাওয়ার আর গুণ দেওয়া লাগে, আমি এ টু দি পাওয়ার আর দিয়ে দিচ্ছি, এক্স টু দি পাওয়ার আর গুণ দেওয়া লাগে, ঠিক আছে। তাহলে এই আর কি বিষয়। তাহলে এটা এই মেথডের নাম, আর একটা এই মেথডের নাম হলো ফ্রবেনাস মেথড, ঠিক আছে। এই মেথডের নাম হচ্ছে কি ফ্রবেনাস মেথড। তো এই আমাদের সিরিজ সলিউশনটা আমাদের অনেক বেশি কাজে লাগে। আমরা অনেক স্পেশাল ফাংশনের নাম শুনছি, লিজেন্ডারি ডিফারেনশিয়াল ইকুয়েশন, এরপরে হচ্ছে হারমাইট, লেগুয়ের, বেসেল, হ্যাঁ। এই যে ডিফারেনশিয়াল ইকুয়েশন স্পেশাল ফাংশন গুলো গুলো আছে, এই ডিফারেনশিয়াল ইকুয়েশন গুলোকে বেসিক্যালি আমরা সিরিজ পদ্ধতিতেই সলভ করি, সিরিজ পদ্ধতি সলভ করেই তার হারমাইট পলিনোমিয়াল, লেগুয়ের পলিনোমিয়াল, বেসেল পলিনোমিয়াল, এই পলিনোমিয়াল গুলো আমরা বের করি। আমরা তো ডিফারেনশিয়াল ইকুয়েশনের একটা সলিউশন কি আমরা পলিনোমিয়াল বলি, ঠিক আছে। তো ডিফারেনশিয়াল ইকুয়েশনকে সলভ করি হচ্ছে আমরা সিরিজ পদ্ধতিতে। সিরিজ পদ্ধতিটা খুব ইম্পর্টেন্ট, বাট এগুলো রিটেনের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। বিসিএস রিটেনও অনেক বেশি ইম্পর্টেন্সের সাথে আসে বিভিন্ন পরীক্ষায়, প্রতি পরীক্ষায় থাকে। বাট এমসিকিউর জন্য আমরা জাস্ট এই বেসিক কয়েকটা জিনিস একটু জেনে রাখলাম, অর্ডিনারি পয়েন্ট, সিঙ্গুলার পয়েন্ট এবং কিভাবে সলভ করতে হয়, কি ধরতে হয়, শেষ। আর কিছু জানা লাগবে না, ঠিক আছে। আর বেশি কিছু জানা লাগবে না। তো আমি আপনাদের মোটামুটি বেসিক গুলো একটু বুঝাই দিচ্ছি। এখন আপনারা সামেশনের ব্যাপারে একটু একটা জিনিস একটু জানাইতে চাই আপনাদেরকে। যখন কোনো কিছু এরকম সামেশনের মধ্যে বাইরে কোনো কিছু যদি ধরেন, আমরা যখন সিরিজ সলিউশন গুলো, তো আমি রিটেনের ম্যাথটা দেখাচ্ছি না, বাট ধরেন রিটেনের ম্যাথ যদি আমি আপনাদেরকে দেখাইতাম, দেখাইতে গেলে আমার কয়েকটা জিনিস একটু বেসিক হয়তো বা এরকম ক্লিয়ার করা লাগতো আর কি। কে ইজ ইকুয়াল টু ধরেন ওয়ান থেকে ইনফিনিটি, কে এ কে এক্স টু দি পাওয়ার কে মাইনাস ওয়ান। তো এই বেসিক গুলো আপনারা জানেন কিনা, যে এই যে আপনার সামেশনের মধ্যে যদি আপনি কে এর ভ্যালুটা ওয়ান থেকে শুরু না করে জিরো থেকে শুরু করতে চান, তাহলে আপনার কোথায় চেঞ্জ আসবে? সামেশনের মধ্যে যদি আপনি কোনো কিছু কমায় দেন, সামেশন ছাড়া বাকি জায়গায় ওই কে এর ভ্যালুটা এক বাড়ায় দিতে হবে, এক কমায় দিলেন, বাকি জায়গায় আপনার হচ্ছে এক বাড়ায় দিতে হবে, ঠিক আছে। আবার মনে করেন সামেশনের মধ্যে আপনি কি করলেন, এক বাড়ায় দিলেন, কে জিরো না দিয়ে কে এর টু থেকে শুরু করলেন, কে এর টু থেকে শুরু করলে ভিতরে কি করতে হবে, আপনার এক কমায় দিতে হবে, ঠিক আছে। তাহলে এই জিনিস একটু জানাই দিলাম আর কি। এটা হচ্ছে, এই টেকনিকটা আমাদের ওই যে অঙ্ক রিটেনের ম্যাথ করতে গেলে কাজে লাগতো। তো রিটেনের ম্যাথ হ্যাঁ, যেহেতু দেখাচ্ছি না, এটা আর কি। আরেকটা জিনিস আছে, এই যে ফ্রোবিনিয়াস মেথডে অ্যাকচুয়ালি আর দিয়ে করতেছি, তখন ডিফারেন্সিয়েট করলে কে এর মান ইনক্রিজ হয়। কে এর মান, মানে আগেরটায় কে এর মান ডিফারেন্সিয়েট করার পরে কে ইকুয়ালস টু 1 কে ইকুয়ালস টু 2 এর বাড়তে দিল না, হ্যাঁ এক্স টু দি পাওয়ার আর দিলে তো বাড়ে না। না, অ্যাকচুয়ালি পর ওই ফ্রবিনাস ম্যাথের কথা বলতেছো, মানে যে হ্যাঁ, এই যে হ্যাঁ, 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 হ্যাঁ। এখানে বাড়বে না কেন ডিফারেন্সিয়েশন করলাম, কে এর ভ্যালু তো তখন হচ্ছে ওয়ান থেকে, হ্যাঁ না, তুই না, চাইলে জিরো থেকে শুরু করতে পারো, মানে তুই চাইলে জিরো রাখতে পারো, তো এটা একই হয়, কিন্তু ওয়ান থেকে রাখলে বেটার আর কি। বই কিন্তু এগুলো সব জিরো দিয়ে করেছে। হ্যাঁ আমি তোরে এই জিনিসটা তাহলে একটু ব্যাখ্যা করে দেখাই নাকি। তুই মনে কর যে ওয়ান থেকে, আচ্ছা একটু দাঁড়া, আমি একটা জিনিস একটু দেখাই। মনে কর খুব একটা বেসিক একটা জিনিস দেখাই, কেন কেন আসলে ওই জিরো থেকে রাখা আর ওয়ান থেকে রাখা এগুলো একটু সেম হয়ে যায়, একটু দেখাই দাঁড়া। মনে কর কে ইজ ইকুয়াল টু জিরো থেকে ইনফিনিটি এ কে এক্স টু দি পাওয়ার কে, ধর আমি এটা দিয়ে দেখাই। না, না, এটাই সমস্যা হবে, কে প্লাস আর এর পরে। কে
কে প্লাস আরেকটার মধ্যে ডিফারেন্সিয়েশন করার পরে ওই যে জিরো থেকে রাখতে হয়, তাই তো? হ্যাঁ আচ্ছা, হইতে পারে তাহলে, হইতে পারে। তো ওইটা ওইটা তাহলে আমরা একটু মাথায় রাখবো, ঠিক আছে। আচ্ছা, তো এই পর্যন্ত আর কি আজকের ক্লাসটা ছিল। আমরা এমসিকিউ আর দেখাইলাম না, কারণ ওই শীটের ভিতরে এমসিকিউ আর খুব বেশি ছিল না। তো আর এমসিকিউ গুলো আমি রেডি করতেছি। ওগুলো হচ্ছে আমি আপনাদেরকে যেটা বললাম যে এই মাসের শেষে, এই মাসের মধ্যে যদি আমি সিলেবাসটা শেষ করতে পারি ইনশাল্লাহ, তাহলে এই মাসের শেষে আমি হচ্ছে প্রতি দুইটা দুইটা করে টপিকের এমসিকিউ নিয়ে একটা করে ক্লাস নিব। অথবা আরো মানে কিছু ম্যারাথন ক্লাস নিতে পারি শুক্র শনিবারে, নিয়ে হচ্ছে আপনাদেরকে আমি অনেক বেশি এমসিকিউ প্র্যাকটিস করাই দিব ইনশাল্লাহ, ঠিক আছে। তাহলে এই পর্যন্তই থাকুক, আমাদের ওডিটা মোটামুটি শেষ। এখন নেক্সট ক্লাসে আমরা স্পেশাল ফাংশন নিয়ে আলোচনা করব, এবং তারপরের ক্লাসগুলোতে আমরা হচ্ছে কমপ্লেক্স অ্যানালাইসিসে যাব। সবার লাস্টে আমরা হচ্ছে মেকানিক্সটা তে যাবো আর কি, ঠিক আছে। তাহলে আজকে ক্লাস নিয়ে কারো কি কোনো প্রশ্ন আছে? আমি আজকে ক্লাস শেষে আপনারা পিডিএফ চাইছিলেন লাস্ট ক্লাসে, তো পিডিএফটা চাচ্ছি কি একসাথে দিতে আর কি, এই জন্য দেই নেই। আজকে ক্লাস শেষে আমি পিডিএফটা ড্রাইভে দিয়ে দিব, তো ওইখান থেকে দেখে নিবেন। তো কারো কি কোনো প্রশ্ন আছে? তো প্রশ্ন যদি না থাকে তাহলে আজকে ক্লাসটা আমরা এখানেই ক্লোজ করবো, ঠিক আছে।